Hello dear students, Assalamu alaikum. Hope you are well by the grace of Allah. Today I am here present to take class on basic grammar. This basic grammar is very important for class 11 and 12. That is for Alim and HHA level. You know, without knowing the basic grammar, you cannot write correct English. So it's very important for both English first and second paper. That's why I have started a course on basic grammar, part 1, parts of speech. Okay, let's start. ইংরেজিতে পার্টস অফ স্পিচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা। সেই পার্টস অফ স্পিচ নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে জেনে নেই পার্টস অফ স্পিচ কি। পার্ট অর্থ অংশ আর স্পিচ অর্থ বক্তব্য বা বাক্য। তাহলে পার্টস অফ স্পিচ অর্থ কি? আমাদের বক্তব্য আমরা উত্থাপন করার সময় আমরা কতগুলো বাক্য বলে থাকি, এই বাক্যের মধ্যে কতগুলো শব্দ থাকে, এই শব্দগুলোকে বা কতগুলো শব্দ নিয়ে একটি শব্দগুচ্ছকে এক একটি নামকরণ করা হয়েছে। ইংরেজিতে এই শব্দগুলোর যে নামকরণ সেগুলোই হলো পার্টস অফ স্পিচ। তো ইংরেজিতে কতগুলো পার্টস অফ স্পিচ রয়েছে? ইংরেজিতে মোট 8 ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন এবং ইন্টারজেকশন। প্রথমে আসি নাউন কাকে বলে। নাউনের ক্ষেত্রে বলা হচ্ছে নাউন এক্সপ্রেসেস এ পারসন, এ প্লেস, থিং অর অ্যান আইডিয়া অর কোয়ালিটি। অর্থাৎ নাউন দ্বারা একটি ব্যক্তি, জায়গা, বস্তু অথবা কোনো গুণ বা কোনো ধারণাকে বোঝায়। আমরা কতগুলো উদাহরণের মাধ্যমে এই বিষয়টি পরিষ্কারভাবে শিখতে পারি। প্রথমে আমরা দেখে নেই পারসন দ্বারা নাউনকে কিভাবে এক্সপ্রেস করা হয়। যেমন টিচার, বয়, গার্ল, মম, জিহান, দ্য প্রেসিডেন্ট, এগুলো কিন্তু কতগুলো ব্যক্তিকে নির্দেশ করে। যেমন টিচার একজন ব্যক্তি, বয় একজন ব্যক্তি, গার্ল একজন ব্যক্তি, মম একজন ব্যক্তি, জিহান একজনের নাম। তো দ্য প্রেসিডেন্ট, এই শব্দগুলো প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো ব্যক্তিকে নির্দেশ করছে। অর্থাৎ যে নাউনগুলো কোনো ব্যক্তিকে নির্দেশ করে সেগুলো কি হয়? নাউন। যে শব্দগুলো কোনো ব্যক্তিকে নির্দেশ করে সেগুলো কি হয়? নাউন হয়। এরপর রয়েছে প্লেস, যেমন বাংলাদেশ, স্কুল, ফিল্ড, ক্লাসরুম, গার্ডেন, এই সবগুলো শব্দই কিন্তু কোনো না কোনো জায়গাকে নির্দেশ করছে, তাহলে সেগুলো কি হবে? নাউন হবে। এরপর রয়েছে থিং, পেন, কার, বুক, মোবাইল, চেয়ার, টেবিল, ইটিসি। এই শব্দগুলো দেখো প্রত্যেকটি কোনো না কোনো বস্তুকে বোঝাচ্ছে। যেমন পেন একটি লেখার বস্তু, কার গাড়ি একটি জিনিস, বুক একটি বই। তো এই শব্দগুলো যখন একটি বস্তুকে বোঝায় তখন সেগুলোকে আমরা কি বলি? একটি নাউন বলি। এরপর রয়েছে আইডিয়া বা কোয়ালিটি। কিছু শব্দ রয়েছে যেগুলো দ্বারা আইডিয়া বা কোয়ালিটি বোঝায়। যেমন লিবার্টি স্বাধীনতা, হ্যাপিনেস সুখ, ব্রেভারি সাহসিকতা, ফেয়ার ভয়, অনেস্টি সততা। এই শব্দগুলো কিন্তু কোনো ধারণা বা কোনো গুণকে বোঝাচ্ছে, এগুলো একটি নাউন। এবার আমরা কয়েকটি সেন্টেন্সে নাউন খুঁজে বের করি। এই সেন্টেন্সগুলো আমরা লক্ষ্য করি। জিহান ইজ এ টিচার, হিজ স্কুল is full of students. He is writing with a pen. He has no fear. এই বাক্যগুলো থেকে আমরা নাউনগুলো খুঁজে বের করি। প্রথমেই দেখো জিহান, জিহান একটি ব্যক্তির নাম, তাহলে এটা একটি নাউন। এরপর রয়েছে টিচার, টিচার দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে এটাও একটি নাউন। এরপর রয়েছে স্কুল, স্কুল দ্বারা কি বোঝায়? একটি জায়গাকে বোঝায়, তাহলে এটা একটি নাউন। এরপর হচ্ছে স্টুডেন্টস, স্টুডেন্টস ব্যক্তিদেরকে বোঝায়, পার্সনকে বোঝায়, তাহলে এগুলো কি হবে? নাউন হবে। এরপর রয়েছে দেখো পেন, পেন দ্বারা কি বোঝায়? একটি বস্তুকে বোঝায়, তাহলে এটা একটি নাউন। এরপর রয়েছে ফিয়ার, ফিয়ার দ্বারা কি বোঝায়? ফিয়ার দ্বারা বোঝায় ভয়, এটি একটি আইডিয়া বা এটি একটি কোয়ালিটি বলা যায়, তাহলে এই ফিয়ারও কি হবে? একটি নাউন হবে। এরপর রয়েছে প্রোনাউন। প্রোনাউনের ক্ষেত্রে বলা হয়েছে প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ আ নাউন, অর্থাৎ একটি নাউনের পরিবর্তে একটি প্রোনাউন ব্যবহার করা হয়। একটি উদাহরণ দিই আমরা, যেমন সুমন ইজ আ স্টুডেন্ট, হি প্রিপেয়ার্স হিজ লেসন্স রেগুলারলি। সুমন একজন ছাত্র, সে তার
লেসনগুলো পড়াগুলো রেগুলারলি তৈরি করে। এখানে দেখো প্রথমে আমরা যে শব্দটি ব্যবহার করেছি সুমন, এটি একটি নাউন, কিন্তু পরবর্তীতে সুমনকে বোঝানোর জন্য কিন্তু আমরা এই সুমনটি আর ব্যবহার করিনি। আমরা সুমনের পরিবর্তে কি ব্যবহার করেছি? হি। তাহলে এই হি হলো সুমনের পরিবর্তে ব্যবহৃত একটি ওয়ার্ড, অর্থাৎ একটি নাউনের পরিবর্তে ব্যবহৃত একটি ওয়ার্ড। তাহলে নাউনের পরিবর্তে একটি ওয়ার্ড বসে সেটি যদি ওই নাউনকেই নির্দেশ করে তাহলে সেটাকে আমরা বলবো প্রোনাউন। প্রোনাউনকে অনেক ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্য থেকে আমরা জেনারেলি সাধারণত প্রোনাউনকে বড় দুইটি ভাগে ভাগ করে থাকি। একটি হলো ডেফিনিট প্রোনাউন, আরেকটি হলো ইনডেফিনিট প্রোনাউন। ডেফিনিট প্রোনাউন কি? ডেফিনিট প্রোনাউন হলো সেই সকল প্রোনাউন যেগুলো নির্দিষ্ট কিছু প্রোনাউনকে বোঝায়, যেমন হি, শি, ইট, দে, দিস, দ্যাট। এগুলো নির্দিষ্ট এক বা একাধিক প্রোনাউনকে নির্দেশ করে। কিন্তু কিছু প্রোনাউন আছে যেমন মেনি, ফিউ, অল, এভরিওয়ান, নোবডি, এনিবডি, এনিওয়ান। এই শব্দগুলো কিন্তু কোনো নির্দিষ্ট প্রোনাউনকে নির্দেশ করছে না, অনির্দিষ্ট কতগুলো প্রোনাউনকে নির্দেশ করছে, তাই এগুলোকে আমরা বলবো ইনডেফিনিট প্রোনাউন। অর স্টেট অফ বিং, অর্থাৎ ভার্ব দ্বারা কোনো কাজ বোঝায় অথবা কোনো কিছু হওয়া বোঝায়। যেমন কিছু ভার্ব রয়েছে যেগুলো দ্বারা সরাসরি কাজ বোঝায়, যেমন রান, কিক, জাম্প, ফ্লাই, ফল, সুইম। এগুলোর প্রত্যেকটি দ্বারা কিন্তু এক একটি কাজ বোঝায়। কিন্তু কিছু ভার্ব রয়েছে যেগুলো দ্বারা কোনো কাজ বোঝায় না, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এগুলো কিন্তু এক একটা ভার্ব, এগুলোকে আমরা বলি স্টেট অফ বিং, অর্থাৎ এই ভার্বগুলো দ্বারা কোনো কিছু পরিণত হওয়া বা কোনো কিছু হওয়াকে বোঝায়। দুটো এক্সাম্পল দিলে আমরা এই বিষয়টি খুব সহজেই বুঝতে পারবো। রনি ইজ এ স্পোর্টসম্যান, হি ক্যান রান ফাস্ট। এখানে দেখো প্রথমে যে ভার্বটি বলা হচ্ছে রনি ইজ আ স্পোর্টসম্যান, ইজ দ্বারা কি বোঝাচ্ছে? যে রনি হয় একজন খেলোয়াড়, অর্থাৎ রনির খেলোয়াড় হওয়াটাকে এখানে ইজ দ্বারা প্রকাশ করা হচ্ছে। এটা দ্বারা কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে না, ইজ বললে এখানে কোনো কাজ বোঝায় না। কিন্তু পরবর্তী সেন্টেন্সটা দেখো, হি ক্যান রান ফাস্ট। এখানে ক্যান রান দৌড়াতে পারে, এটা কিন্তু আসলে একটি কাজ বোঝাচ্ছে, অর্থাৎ এই রানটা এখানে হলো মূলত অ্যাকশন অফ ভার্ব, আর ইজটা হলো স্টেট অফ বিং। এরকম দুই ধরনের ভার্ব আমরা সেন্টেন্সে দেখতে পাই। এরপর রয়েছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস আ নাউন অর প্রোনাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ একটি নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে, অর্থাৎ একটি নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি কিছু তথ্য দেয়। এক কথা বলতে গেলে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। যেমন একটু উদাহরণ আমরা দেখি, দ্য টার্টল ইজ ভেরি স্লো। এখানে দেখো স্লো শব্দটি টার্টলকে মডিফাই করে বলছে যে খরগোশটি অত্যন্ত ধীর গতির। তাহলে এই দ্য টার্টল একটি নাউন, এই নাউনটিকে স্লো যখন মডিফাই করছে তখন স্লো এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। পরের উদাহরণটি দেখো, মারিয়াম ইজ ইন্টেলিজেন্ট, মারিয়াম বুদ্ধিমতী। তাহলে এখানে মারিয়াম সম্পর্কে, মারিয়াম একটি নাউন, এই নাউন সম্পর্কে কিছু বর্ণনা করা হচ্ছে ইন্টেলিজেন্ট দ্বারা, যে মারিয়াম কেমন, সে বুদ্ধিমতী। তাহলে এই ইন্টেলিজেন্ট শব্দটি যেহেতু একটি নাউনকে মডিফাই করছে তাহলে এটি একটি অ্যাডজেক্টিভ হবে। আরো কিছু অ্যাডজেক্টিভের উদাহরণ আমরা দেখে নিই, যেমন কুইক, ফুল, কাইন্ড, ক্রুয়েল, ইজি, হার্ড। এই শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ এগুলো প্রত্যেকটি দ্বারা কোনো না কোনো নাউনকে, নাউনের দোষগুণকে বোঝাবে বা নাউনকে বর্ণনা করবে। ছোটবেলায় আমরা হয়তো অনেকেই অ্যাডজেক্টিভের সংজ্ঞা পড়েছি যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে অ্যাডজেক্টিভ বলে। আসলে সেটিও ঠিক। আবার আবার আমরা এইভাবে কিন্তু কথাগুলো বলতে পারি যে নাউন বা প্রোনাউন সম্পর্কে যা কিছু বলে, নাউন বা প্রোনাউনকে স্পষ্টভাবে বোঝানোর জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় সেই শব্দগুলোকে আমরা মূলত অ্যাডজেক্টিভ বলি। সেটি কখনো দোষ বোঝায়, কখনো গুণ বোঝায়, কখনো অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদিকে প্রকাশ করে। এরপর রয়েছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মডিফাইজ দ্য ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে অথবা কোন অ্যাডজেক্টিভকে মডিফাই করে অথবা কোন অ্যাডভার্বকে মডিফাই করে। এক কথা বলতে গেলে নাউন বা প্রোনাউন বাদে বাকি যে কোনো পার্সোনাল স্পিচকে যে মডিফাই করে সে হলো অ্যাডভার্ব। একটি এক্সাম্পল আমরা দেখি, নিশান কেম হোম কুইকলি। নিশান তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। তাহলে দেখো এই কুইকলি শব্দটা কাম বা কেম ভার্বটাকে মডিফাই করছে। নিশান কেম হোম কুইকলি, সে কিভাবে, মানে কখন বাড়ি ফিরে এলো বা কিভাবে বাড়ি ফিরে এলো, সে দ্রুত বাড়ি ফিরে এলো। অর্থাৎ কুইকলি শব্দটা ভার্ব কেমকে বিশেষভাবে উপস্থাপন করছে বা কেমকে মডিফাই করছে। তাহলে কুইকলি এখানে একটি অ্যাডভার্ব। এছাড়াও
অ্যাডভার্ব যেহেতু ভার্বকে মডিফাই করে, তাই ভার্বকে কিছু প্রশ্ন করে আমরা কতগুলো উত্তর পাই, সেই উত্তরগুলোই হলো আমাদের অ্যাডভার্ব। যেমন ভার্বকে যদি আমরা প্রথমে প্রশ্ন করতে পারি হাউ দ্বারা, কিভাবে, তাহলে আমরা যা পাবো সেটা কি হবে? অ্যাডভার্ব। যেমন স্লোলি, বিউটিফুলি, কুইকলি, এই শব্দগুলো কিন্তু ভার্ব কিভাবে সম্পন্ন হয় সেগুলো বোঝায়। একটু উদাহরণ দিই আমরা। এ টার্টল ওয়ার্কস স্লোলি, অর্থাৎ একটি খরগোশ আস্তে আস্তে হাঁটে। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি কিভাবে হাঁটে, স্লোলি, আস্তে আস্তে হাঁটে, তাহলে স্লোলি কি হবে? একটি অ্যাডভার্ব। আবার ভার্বকে যদি আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করি, অর্থাৎ কখন দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা কি পাই? তাহলে কিন্তু আমরা অ্যাডভার্ব পাই। এই অ্যাডভার্ব গুলো কেমন হয়? যেমন নাও, ইয়েস্টারডে, টুমরো। একটা এক্সাম্পল দেখি আমরা। দ্য কলেজ উইল ওপেন টুমরো, কলেজ আগামীকাল ওপেন হবে বা আগামীকাল খুলবে। তাহলে আমরা যদি ওপেনকে জিজ্ঞেস করি যে কখন খুলবে, টুমরো খুলবে, তাহলে এই টুমরোটা কি হবে? অ্যাডভার্ব হবে। এছাড়া আমরা ভার্বকে যদি হোয়ার দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তরগুলো পাবো সেগুলো কি হবে? অ্যাডভার্ব হবে। এগুলো কেমন হয়? যেমন হেয়ার, দেয়ার, অথবা যে কোনো জায়গা। সাম ওয়ার্ডস অর গ্রুপস অফ ওয়ার্ডস, অর্থাৎ কনজাংশন কতগুলো শব্দ বা শব্দগুচ্ছকে যুক্ত করে। অর্থাৎ আমরা একটি সেন্টেন্সের মধ্যে কতগুলো শব্দকে যখন অন্য কতগুলো শব্দের সাথে যোগ করব, তখন সেগুলোকে আমরা বলবো কনজাংশন। এই কনজাংশনকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করা হয়েছে: কোঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিং কনজাংশন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন মোট 7টি। কি কি সেগুলো? ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এই 7টি কোঅর্ডিনেটিং কনজাংশনকে মনে রাখার একটি সুন্দর বা সহজ একটি উপায় আছে, সেটি হলো ফ্যান বয়েজ। এই শব্দটি যদি আমরা মনে রাখি, তাহলে আমরা এই 7টি মনে রাখতে পারবো। ফ্যান বয়েজ প্রত্যেকটি কোঅর্ডিনেটিং কনজাংশনের প্রথম বর্ণ নিয়ে বানানো হয়েছে। যেমন এফ ফর, এতে অ্যান্ড, এনে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট এবং এসে সো। অর্থাৎ ফ্যান বয়েজ শব্দটি যদি আমরা মনে রাখি, তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন 7টি আমরা সহজে মনে রাখতে পারবো। এরপর রয়েছে কোরিলেটিং কনজাংশন। কোরিলেটিং কনজাংশনের 2টি অংশ থাকে, যেমন either or, neither nor, both and, এগুলো। এরপর রয়েছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? যেমন বিফোর, আফটার, ডিউরিং, আনটিল, টিল, হরাস, এগুলোই হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই কনজাংশনগুলো আমরা পরবর্তীতে প্রিপোজিশনের সাথে এর একটি পার্থক্য দেখব, কারণ প্রিপোজিশন এক ধরনের কনজাংশন এবং এই প্রিপোজিশন কনজাংশন থেকে একটু বিশেষ ধরনের বৈশিষ্ট্য নিয়ে রয়েছে। এবার কনজাংশনের একটি আমরা এক্সাম্পল দেখি। দ্য টিম হ্যাড প্র্যাকটিসড বিফোর দ্য গেম স্টার্টেড, অর্থাৎ খেলোয়াড়েরা প্র্যাকটিস করেছিল খেলা শুরু হওয়ার আগে। এখানে দেখো দ্য টিম হ্যাড প্র্যাকটিসড, এটা একটি গ্রুপ অফ ওয়ার্ডস, এবং পরবর্তীতে দ্য গেম স্টার্টেড, এটা একটি গ্রুপ অফ ওয়ার্ডস। এই দুটো গ্রুপ অফ ওয়ার্ডসকে যোগ করেছে বিফোর শব্দটি, তাহলে বিফোর এখানে একটি কনজাংশন। এবার আমরা দেখি প্রেপোজিশন। প্রেপোজিশন কি? প্রেপোজিশনের ক্ষেত্রে বলা হচ্ছে প্রেপোজিশন মেক্স আ রিলেশন বিটুইন আ নাউন অর প্রোনাউন অ্যান্ড আদার ওয়ার্ডস, অর্থাৎ একটি নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক স্থাপন করে যে ওয়ার্ডটি, সেটাই হলো প্রিপোজিশন। অর্থাৎ কনজাংশন যেমন যে কোনো ওয়ার্ডকে বা গ্রুপ অফ ওয়ার্ডকে যোগ করতে পারে, কিন্তু প্রিপোজিশনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, সেটি হলো এটি একটি নাউনকে বা প্রোনাউনকে অন্যান্য একটি ওয়ার্ডের সাথে যোগ করবে, এবং প্রিপোজিশন শব্দটি অবশ্যই একটি নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। এই যে আমরা প্রিপোজিশন শব্দটা দেখি না, প্রে এটা অর্থ পূর্বে এবং পজিশন এটা অর্থ অবস্থান, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে অন্যান্য ওয়ার্ডের সাথে এটি কি করে? এটি সম্পর্ক তৈরি করে। প্রিপোজিশনকে মোটামুটি আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ প্রিপোজিশন 3টি জিনিসকে প্রতিনিধিত্ব করে। এর একটি হলো জায়গা। অনেক সময় জায়গা বোঝাতে আমরা প্রিপোজিশনকে ব্যবহার করি। যেমন একটি বক্সকে যদি আমরা কল্পনা করি, তাহলে বক্সের আশেপাশে বা ভিতরে যতগুলো জায়গা আছে এগুলো বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। যেমন ইন দ্য বক্স, এখানে ইন একটি প্রিপোজিশন। অন দ্য বক্স, বক্সের উপরে অন একটি প্রিপোজিশন। আন্ডার দ্য বক্স, বক্সের নিচে আন্ডার একটি প্রিপোজিশন। আউটসাইড দ্য বক্স, বক্সের বাইরে আউটসাইড একটি প্রিপোজিশন। উইদিন দ্য বক্স, বক্সের ভেতরে উইদিন একটি প্রিপোজিশন। এছাড়াও কিছু প্রিপোজিশন আছে যেগুলো টাইমকে বোঝায়, যেমন বা টাইমকে রিলেট করে, যেমন ডিউরিং,
while, after, before, at, etc. এই শব্দগুলো কি করে? এই শব্দগুলো কোনো টাইমকে নির্দেশ করে। যেমন একটি এক্সাম্পল দেখি আমরা। I took dinner at 10 p.m. আমি 10টায় আমার রাতের খাবার খেয়েছি। তাহলে 10 p.m. এর আগে at বসেছে, অর্থাৎ এই at একটি সময়কে নির্দেশ করছে। তাহলে এটি একটি প্রিপোজিশন। এরপরে হলো লজিক। প্রিপোজিশন মাঝে মাঝে কাজের সম্পর্ক বা কারণকেও নির্দেশ করে। যেমন of, for, concerning, despite, এগুলো। এই শব্দগুলো কাজের উদ্দেশ্য অথবা সম্পর্ক অথবা কাজটি কেন করা হচ্ছে সেই ধরনের অর্থ নির্দেশ করে। যেমন I have bought a শাড়ি for my mother. আমি আমার মায়ের জন্য একটি শাড়ি কিনেছি। তাহলে my mother এর আগে for একটি প্রিপোজিশন বসেছে যেটি ভার্বকে নির্দেশ করছে যে আমি একটি শাড়ি কিনেছি। কার জন্য কিনেছি? মায়ের জন্য। তাহলে for এখানে একটি প্রিপোজিশন। ফিলিংস অর ইমোশন অফ মাইন্ড, অর্থাৎ মনের কোনো স্ট্রং ফিলিংস বা ইমোশনকে আমরা যার মাধ্যমে প্রকাশ করি সেটাই হলো ইন্টারজেকশন। যেমন একটু উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। Alas, my friend has severe fracture in his leg. হায়, আমার বন্ধু তার পায়ে মারাত্মক আঘাত পেয়েছে। এখন এই কথাটি আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি এবং অত্যন্ত দুঃখ বোঝাতে আমরা এখানে অ্যালাস শব্দটি ব্যবহার করেছি, অর্থাৎ মনের একটি স্ট্রং ফিলিংসকে বোঝাতে আমরা এই শব্দটি ব্যবহার করেছি। তাহলে এই রকম যতগুলো শব্দ আছে যেগুলো স্ট্রং ফিলিংসকে বোঝায় সেগুলোকে আমরা কি বলবো? ইন্টারজেকশন। আর কতগুলো ইন্টারজেকশন দেখি আমরা। যেমন ওহ, আউচ, ব্যথা পেলে আমরা এই শব্দগুলো বলি। অ্যালাস, দুঃখ। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। পরবর্তী পার্ট 2 সম্ভবত সেন্টেন্সের উপর আলোচনা করব। তোমাদের নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।